সবাইকে ওয়ার্ডপ্রেস থিম ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট পার্ট 2-তে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা থিমের বিভিন্ন ইনফরমেশন সংযুক্ত করেছিলাম এবং থিমটিকে অ্যাক্টিভ করেছিলাম। আজকে আমরা শুরুতেই কিভাবে থিমটা আমরা তৈরি করব বা ফ্রেমওয়ার্কটি কিভাবে তৈরি করব, ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি ধরনের ফাইল অন্তর্ভুক্ত থাকা উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি সবাই আমাকে সহযোগিতা করবেন। আসুন শুরু করা যাক। আমরা গত পর্বে যে ফাইলগুলো তৈরি করেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ functions.php, index.php এবং style.css। আমি নতুন একটি ফাইল তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমাদের মেইন যে ফাইলগুলো থাকবে তার একটা লিস্ট তৈরি করব। লিস্ট অফ ফ্রেমওয়ার্ক ফাইল। ফাইলস ডট এমডি। এবং এখানে আমরা কি কি ফাইল আমাদের প্রয়োজন হবে তার একটা লিস্ট সংযুক্ত করব। আমরা প্রথমেই তৈরি করব functions.php এবং প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস থিমের সাথেই functions.php ফাইলটি থাকে, যে ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন উইজেট সমূহ কল করা থাকে। আমাদের ওয়ার্ডপ্রেসের যে মেনু ব্যবহার করে থাকি সেই মেনু রেজিস্টার করা থাকে এবং বিভিন্ন ধরনের ফাংশন আমরা functions.php তে রেখে থাকি। functions.php ব্যবহার করে আমরা অন্যান্য পিএইচপি ফাইলকে কল করতে পারি, স্ক্রিপ্ট সমূহকে কল করতে পারি এবং সিএসএস ফাইল সমূহকে functions.php এর মধ্যে সংযুক্ত করতে পারি। এবং ওয়ার্ডপ্রেস থিমে বিভিন্ন ধরনের ফাংশনালিটি যুক্ত করার জন্য যে পিএইচপি স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট সমূহ আমরা functions.php এর মধ্যে সংযুক্ত করে থাকি। এরপরে আছে index.php। ইতোমধ্যে আমরা index.php নামে একটি ফাইল তৈরি করেছি। মূলত index.php ফাইল ব্যবহার করা হয় ব্লগ পোস্ট প্রদর্শনের জন্য। তা আমরা আমাদের থিমের মাধ্যমে ব্লগ পোস্ট প্রদর্শনের ব্যবস্থা করতে index.php ফাইলকে ব্যবহার করব এবং প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস থিমের সাথেই মিনিমাম index.php ফাইল থাকতে হয়। এরপরে আমরা তৈরি করব header.php। header.php এর মধ্যে মূলত HTML এর হেড ট্যাগ সমূহ থাকে, হেড ট্যাগ থাকে এবং মেটা ট্যাগ সমূহ থাকে। এছাড়া একটা ওয়েবসাইটের প্রথম দিকে যে অংশটি কমন হিসাবে সবগুলো পেজের সাথে থাকে সেই অংশটুকু header.php তে অন্তর্ভুক্ত করা হয়। এবং footer.php একইভাবে প্রত্যেকটা পেজের সর্বশেষের যে অংশটি সবার জন্য কমন থাকে সেই অংশটিকে
ফুটার ডট পিএইচপিতে রাখা হয়। সাধারণত বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস উইজেট, কন্টাক্ট ইনফরমেশন, কপিরাইট টেক্সট ইত্যাদি ফুটার ডট পিএইচপিতে অন্তর্ভুক্ত রাখা হয়। এরপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে পেজ ডট পিএইচপি। পেজ ডট পিএইচপি পেজ ডট পিএইচপির মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পেজে যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট সমূহ প্রদর্শন করে থাকি। আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে দুই ধরনের কন্টেন্ট হয়ে থাকে, একটা হচ্ছে পেজ কন্টেন্ট, অপরটি হচ্ছে পোস্ট কন্টেন্ট। এই জন্য পোস্ট প্রদর্শনের জন্য আমাদেরকে সিঙ্গেল ডট পিএইচপি ব্যবহার করতে হবে। এজন্য অপর একটি ফাইল আমরা নিয়ে নিচ্ছি, সিঙ্গেল ডট পিএইচপি। এছাড়া বিভিন্ন ধরনের আর্কাইভ থাকতে পারে, যেমন হতে পারে ক্যাটাগরি আর্কাইভ, ক্যাটাগরি ক্যাটাগরি আর্কাইভস, ট্যাক্স আর্কাইভ, অথর আর্কাইভ, অথর আর্কাইভ, ডেট আর্কাইভ ইত্যাদি। এছাড়া আমাদের একটি 404 পেজ থাকতে হবে, অর্থাৎ যখন কোনো কন্টেন্ট খুঁজে পাওয়া না যাবে তখন ডিফল্টভাবে 404 পেজটি শো করবে। 404.php নামে আমরা পেজটিকে তৈরি করব। এছাড়া উইজেট সমূহের জন্য একটা পেজ আমরা তৈরি করতে পারি, নাম দিতে পারি উইজেটস ডট পিএইচপি। এছাড়া আমাদের কিছু সিএসএস ফাইল সংযুক্ত করতে হবে, এজন্য আমরা স্টাইল ডট সিএসএস ব্যবহার করব। ইতিমধ্যে আমরা স্টাইল ডট সিএসএস তৈরি করে নিয়েছি এবং কাস্টমাইজ পেজ তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারি, যেমন ফুল হোয়াইট টেমপ্লেট, ফুল হোয়াইট টেমপ্লেট, টু কলাম টেমপ্লেট। মোটামুটি আমাদের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে গেলে এই বিষয়গুলো থাকতে হবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মিস করে ফেলেছি, তা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে, যেমন সেটা হতে পারে অডিও কন্টেন্ট, হতে পারে ভিডিও কন্টেন্ট থাকতে পারে, বা টেক্সট হতে পারে। তো এজন্য আমরা কন্টেন্ট ডট পিএইচপি নামে একটি পেজ করব, কন্টেন্ট ডট পিএইচপি। মোটামুটি এই ফ্রেমওয়ার্কে আমরা এই পেজগুলো তৈরি করব। এর বাইরে আরো কিছু বিষয় আসতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব।
আরো একটি পেজ আমরা অ্যাড করে নিতে পারি, contact ডট পিএইচপি, সার্চ ডট পিএইচপি। আমরা মোটামুটি একটি ধারণা তৈরি করলাম যে আমাদের এই ফ্রেমওয়ার্কটি তৈরি করতে গেলে কি কি ধরনের কাজ করতে হবে, এবং আমরা এই সিকোয়েন্স অনুযায়ী আমরা কাজগুলো করব। তা আসুন আজকে থেকে আমরা কোডিং শুরু করি। শুরুতেই আমরা functions ডট পিএইচপি নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা আমাদের ফ্রেমওয়ার্ক ফোল্ডারের মধ্যে গেলাম এবং functions ডট পিএইচপি ফাইলটিকে ওপেন করলাম। তা আমরা জানি যে পিএইচপি তে শুরু এবং শেষ করতে হয় পিএইচপি ট্যাগের মাধ্যমে। তো আমরা প্রথমেই পিএইচপি ট্যাগ যুক্ত করে নিচ্ছি এবং পিএইচপি ট্যাগটিকে আমরা শেষ করে নিলাম। এখন এর মধ্যে আমরা কিছু কমেন্ট যুক্ত করব। আমরা ফাইলের নাম দিয়ে দিলাম functions.php। আমরা বিভিন্ন সেকশনের মধ্যে এভাবে হেডলাইন দিয়ে রাখবো। সেক্ষেত্রে আমাদের কোডগুলো পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমেই কিছু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে নিব, যেগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন ফাংশনে ব্যবহার করতে সুবিধা হবে। এজন্য আমরা ব্যবহার করব ডিফাইন এবং ডিফাইনের মধ্যে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এর মধ্যে যে কনস্ট্যান্ট গুলো আমরা নেব তার নাম লিখব। তা আমরা লিখতে পারি থিম রুট, থিম রুট। এবং থিম রুট লিখলে আমাদের যে ফাংশনটিকে কল করা হবে সেই ফাংশনটি আমরা এখানে দিয়ে দিব, গেট স্টাইল ডিরেক্টরি, স্টাইল শীট ডিরেক্টরি URI STYLE, স্টাইল SHEET, স্টাইল শীট আন্ডারস্কোর ডিরেক্টরি DERECTORY ডিরেক্টরি
URI এবং প্যারেনথেসিস দিতে হবে। এক্ষেত্রে আমাদের বারবার গেট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই এই কথাটি বারবার লেখার প্রয়োজন হবে না, আমরা থিম রুট ব্যবহার করেই এই কাজটি করে নিতে পারবো। একইভাবে আমরা এখানে আরো একটি কনস্ট্যান্ট ডিফাইন করে দেব, ইমেজেস। ইমেজেস ইমেজেসের মধ্যে আমরা যুক্ত করব, প্রথমে লিখব থিম রুট। থিম থিম রুট আমরা এখান থেকে কপি করে আনতে পারি, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। থিম রুট এবং থিম রুটের পরে একটা ডট দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যুক্ত করব স্ল্যাশ দিয়ে ইমেজেস। ইমেজেস একইভাবে আমরা আরো একটি ফাইল ডিফাইন করে নিতে পারি, এখানে লিখব স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট থিম রুট এবং এখানে লিখব জেএস। এখানে আমরা আরো একটি কনস্ট্যান্ট নিব, ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক আমরা এখানে লিখব গেট টেমপ্লেট ডিরেক্টরি। গেট টেমপ্লেট ডিরেক্টরি এবং এরপরে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যে ফোল্ডারটির মধ্যে ফাইলগুলো রাখবো তার নাম যুক্ত করব, FRAME ফ্রেম, WORK ফ্রেমওয়ার্ক। অনেকেরই হয়তো এই বিষয়টি বুঝতে একটু কষ্ট হতে পারে, আশা করছি সহজ হয়ে যাবে। আসুন এই ফোল্ডারগুলো আমরা তৈরি করে নিই। এখানে আমরা যে কাজটি করেছি, যে থিম রুট যে কনস্ট্যান্টটি আমরা এখানে ডিক্লেয়ার করেছি, থিম রুট কনস্ট্যান্টটি পরবর্তীতে আমরা ব্যবহার করলে গেট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই এই ফাংশনটি কল হবে এবং আমরা যখন আমরা কিছু ফোল্ডার তৈরি করে আসি আমাদের থিমের মধ্যে, এখানে আমরা একটি ফোল্ডার নিব ফ্রেমওয়ার্ক, ফ্রেম WORK ফ্রেমওয়ার্ক। অপর একটি ফোল্ডার নেব ইমেজেস, ইমেজেস এবং অপর একটি ফোল্ডার নিব জেএস। তাহলে এখানে আমরা যে ইমেজেস নামে যে ফোল্ডারটি নিয়েছি, এই ফোল্ডারটিকে আমাদের যখন কল করতে হবে তখন আমরা শুধুমাত্র ইমেজেস লিখলেই আমাদের লোকেশনটি চলে আসবে, ইমেজেস ফোল্ডারের লোকেশনটি চলে আসবে। একইভাবে আমরা এখানে স্ক্রিপ্ট লিখেছি, আমাদের যখন এই জেএস ফোল্ডারের মধ্যে থেকে কোনো ফাইলকে কল করতে হবে তখন আমরা শুধুমাত্র স্ক্রিপ্ট লিখে ওই ফাইলটির এক্সটেনশন লিখলেই ওই ফাইলটি লিখলেই কাজ করবে, এক্সটেনশন সহ ফাইল নেমটি লিখলেই কাজ করবে। এবং ফ্রেমওয়ার্ক নামে আমরা একটি ফোল্ডার নিয়েছি, অর্থাৎ আমাদের যখন ফ্রেমওয়ার্ক ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আমরা রাখবো সেই ফাইলগুলোকে যখন আমাদের কল করতে হবে তখন আমরা ফ্রেমওয়ার্ক কনস্ট্যান্টটি ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের কোডের জটিলতা অনেক হ্রাস পাবে। এর মধ্যে আমরা ফ্রেমওয়ার্ক ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শর্ট কোড, উইজেটস, বিভিন্ন ধরনের প্লাগইন ফাইল সমূহ এখানে আমরা রাখতে পারি।
এখানে আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যেমন init ডট পিএইচপি। পরবর্তীতে আমরা এখানে বিভিন্ন ধরনের কোড সংযুক্ত করব। এখন আমরা ফ্রেমওয়ার্ক ফোল্ডারের মধ্যে যে ফাইলটি যুক্ত করলাম সেই ফাইলটিকে কল করব 2.0। আমরা এখানে লিখতে পারি লোড দ্য ফ্রেমওয়ার্ক এবং এখানে এরপরে আমরা যে init.php যে ফোল্ডারটি যে ফাইলটি আমরা তৈরি করেছি ফ্রেমওয়ার্ক ফোল্ডারের মধ্যে, সেই ফাইলটিকে আমরা এখন কল করব require once দিয়ে আমরা ফাইলটিকে কল করব এবং এখানে আমরা ফ্রেমওয়ার্ক লিখব, অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ ফাংশনটিকে আর নতুন করে লিখতে হচ্ছে না। আমরা এখানে লিখলাম ফ্রেমওয়ার্ক, এরপরে একটি ডট দিব এবং সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা ফাইলটিকে সংযুক্ত করব এক্সটেনশন সহ init.php। তাহলে আমাদের init.php ফাইলটি সংযুক্ত হয়ে যাবে এবং সবশেষে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এখন আমরা 3.0 তে কিছু কাজ করব। আমাদের যে কোনো থিমেই কন্টেন্টের একটা ওয়েট থাকে। আমরা যদি সেই ওয়েটটা যদি নির্ধারণ করে না দেই, সেক্ষেত্রে ডিফল্ট ভাবে আমরা একটি ওয়েট দিয়ে দিতে পারি। সেই ওয়েটটা আমরা এখন দিয়ে দিব। এখানে লিখতে পারি সেট অফ কন্টেন্ট ওয়াইড এবং এখানে আমাদের যুক্ত করতে হবে ইফ যদি not is set is set এবং এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিতে হবে content void content void এবং এখানে content void কত হবে ডিফল্ট ভ্যালু, সেই ডিফল্ট ভ্যালুটি আমরা content void এর মধ্যে দিয়ে দেব equal 8800। অর্থাৎ যদি কেউ কন্টেন্টের ওয়াইড না ডিফাইন করে দেয়, সেক্ষেত্রে ডিফল্ট ভাবে ওয়াইড হবে 800। আমরা একটু ড্যাশবোর্ডে যাই।
এখানে আমাদের একটি স্ক্রিনশট যুক্ত করা প্রয়োজন। অন্যান্য থিমে যেভাবে স্ক্রিনশট রয়েছে এভাবে আমরা স্ক্রিনশট সংযুক্ত করে দিতে পারি। এজন্য আমরা ফটোশপ থেকে একটি 880 বাই 660 পিক্সেলের একটি ইমেজ তৈরি করে নিতে পারি পিএনজি ফরম্যাটে, এবং সেই ফাইলটিকে আমরা স্ক্রিনশট ডট পিএনজি নামে সেভ করে থিম ফোল্ডারের মধ্যে সংযুক্ত করে দেব। তাহলে আমাদের এখানে ইমেজটি দেখতে পারবো। তো এখানে আমি নিউ করে নিচ্ছি, এখানে 880 দিতে হবে এবং হাইট হবে 660 পিক্সেল। ওকে করলাম। এখানে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারি। ওকে। এবং এখানে আমরা টেক্সট যুক্ত করতে পারি। একটা নতুন লেয়ার নিয়ে এখানে টেক্সট যুক্ত করে দিতে পারি। আমরা লিখতে পারি মাই FRAMWORK মাই ফ্রেমওয়ার্ক। ফন্ট সাইজ আমরা বড় করে দিতে পারি। মাই ফ্রেমওয়ার্ক, এই ফাইলটিকে আমরা সেভ ফর ওয়েব করে আমাদের যে থিম ডিরেক্টরি আছে png24 সেভ দিয়ে জ্যাম্পের মধ্যে htdocs মাই ফ্রেমওয়ার্ক কন্টেন্ট থিমস এর মধ্যে মাই ফ্রেমওয়ার্ক, এবং এখানে লিখতে হবে স্ক্রিনশট ডট পিএনজি SCREENSHOT স্ক্রিনশট ডট পিএনজি। এবং আমরা যদি সেভ করে এখন যদি এখানে রিফ্রেশ করি সেক্ষেত্রে আমাদের একটি এরর মেসেজ দেখাচ্ছে। আমরা একটি এরর মেসেজ পেয়েছি। তো আমরা দেখি এই এরর মেসেজটির কারণ কি হতে পারে। এখানে আমরা যে ভুলটি করেছি তা হচ্ছে, প্রথমত আমাদের ভুল হয়েছে ডিরেক্টরি বানান। এখানে ডিরেক্টরি হবে এবং এখানে URI হবে না। আমরা যদি এখন সেভ দিয়ে দেখি, সেভ দিয়ে আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনশটটি সঠিকভাবে এসেছে এবং আমাদের ফাংশনগুলো সঠিকভাবে কাজ করছে। আশা করি সবাই আজকের দ্বিতীয় পর্বে যা কিছু দেখানো হলো সফলভাবে করতে সক্ষম হবেন, এবং পরবর্তী পর্বে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। সে পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আমি শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব। সবাইকে ধন্যবাদ।